রমজানের আগেই ভোট, এর 7 দিন আগে ঘোষণা করা হবে তফসিল। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে কমিশন ভবনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এসব জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, রমজানের আগে নির্বাচনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে কমিশন। জাতীয় ছাড়া অন্য কোনো নির্বাচন নিয়ে ভাবছে না ইসি। বলে, নির্বাচনের রোডম্যাপের অংশ হিসাবে 24টি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ করবে কমিশন। এবছর আইটি সাপোর্টেড ব্যালট থাকবে, আর ব্যবহার উপযোগী স্বচ্ছ ব্যালট বক্স চূড়ান্ত হবে 30 নভেম্বরের মধ্যে। এবছর প্রবাসীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এদিকে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 30 নভেম্বর, আর রাজনৈতিক দল নিবন্ধনও চূড়ান্ত হবে সেপ্টেম্বরে। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ হবে 15 সেপ্টেম্বর, আর জিআইএস ম্যাপ প্রকাশ করবে 30 সেপ্টেম্বর। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এইটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে, এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় প্রথম সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। ছেলে হত্যার সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সাক্ষ্য দিয়েছেন তিনি। জানান, গত বছরের 16 জুলাই আবু সাইদকে হত্যার দিন রাতে দ্রুত মরদেহ দাফন সম্পন্ন করতে পরিবারকে ব্যাপক চাপ দেয় প্রশাসন। সাইদের বাবার পর সাক্ষ্য দেবেন আবু সাইদ হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার করা সাংবাদিক মইনুল হক এবং তার ক্যামেরা পার্সন আসাদুজ্জামান। এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের আদ্যপান্ত এবং আবু সাইদ হত্যার বিস্তারিত তুলে ধরেন। আবু সাইদের মামলায় তার পিতা প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছে এবং তার পিতার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। উনার জীবদ্দশায় যেহেতু আবু সাইদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি। তবে উনি উনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। ফেনীর 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদউদ্দিন চৌধুরী সহ 33 জনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে সিআইডি। সংস্থাটির দাবি, প্রতারণার মাধ্যমে 100 কোটি টাকার বেশি অর্থ লোপাট ও পাচারের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে তারা। সকালে রাজধানীর বনানী থানায় মামলাটি করেন সিআইডির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী, তার সহযোগী রুহুল আমিন স্বপন, নিজামুদ্দিন হাজারি, সাবেক সংসদ সদস্য বিরঞ্জির আহমেদ ও মোবারকুল্লাহ শিমুল সহ মোট 33 জনকে আসামি করা হয়েছে। এজাহারের তথ্য অনুযায়ী সাবেক এমপি মাসুদউদ্দিন চৌধুরী 2015 সালে 5M ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করেন। আসামিরা জনশক্তি রপ্তানির আড়ালে দীর্ঘদিন ধরে মানব পাচার, অবৈধ অর্থ আদান প্রদান ও মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। এরই মধ্যে তদন্তে 100 কোটি 75 লাখ টাকারও বেশি অর্থ পাচারের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। শিক্ষাঋণ শিক্ষার্থীদের সাইবার বুলিং প্রতিরোধে ব্যবস্থা সহ ডাকসু নির্বাচনের 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারপত্র পড়ে শোনান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ইশতেহারে যানবাহন সংকট দূর করা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাস ভিত্তিক পার্ট টাইম কর্মসংস্থানের ব্যবস্থা করা, জিমনেসিয়ামের আধুনিকায়ন, ক্যাম্পাস এবং সোহরাওয়ার্দী উদ্যানে মাদক চক্র দমন, শিক্ষার্থীদের আইনি সহায়তার জন্য আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাণীবান্ধব ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠা করারও দাবি জানান ছাত্রদল প্যানেল। আগামী 9 সেপ্টেম্বর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচন। ছাত্র, শিক্ষক ও বিশেষজ্ঞ সমন্বয়ে
কমিটি গঠন এবং যে কমিটির অন্যতম লক্ষ্য হবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি ও বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসকে গতিশীল করুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বিকেলে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনির উদ্দিন। এ সময় তিনি জানান, আগামী 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। এছাড়া অনেক শিক্ষার্থী এখনও ভোটার না হওয়ায় তাদের যুক্ত করে আগামী 1 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 11 সেপ্টেম্বর দেওয়া হবে চূড়ান্ত তালিকা। 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1970 সালে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয় 1990 সালের 8 ফেব্রুয়ারি। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, নির্বাচনের তো তফসিল ঘোষণা করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আপনার কাছে রয়েছে, আর তফসিল ঘোষণার পর শিক্ষার্থীরা কি বলছেন? দেখুন, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হলের সামনে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে এই অডিটোরিয়ামে প্রফেসর ডক্টর মনির উদ্দিন 36 বছর পর যে চাকসু ইলেকশন হবে সেই ইলেকশনের তফসিল ঘোষণা করছে এবং সেই তফসিল অনুযায়ী আমরা দেখছি আগামী 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চাকসুর যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখছি এটি ঘোষণা করার পর এখানে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছে আসলে গঠনতন্ত্র সংস্কার না করে এই মুহূর্তে নির্বাচনের যে তফসিল ঘোষণা সেটিকে তারা আসলে মানতে নারাজ এবং তারা বলছেন এই যে গঠনতন্ত্র সংস্কার সহ যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো সমাপ্ত করার পরেই যদি নির্বাচনটি দেওয়া হয় তাহলে আসলে সবার কাছে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে তারা মনে করছেন। আমরা এটি নিয়ে যারা প্রফেসর ডক্টর মনির উদ্দিন এবং আরও 11 জন যে সমস্ত কমিশনার রয়েছে নির্বাচন কমিশন, তারা যেটি বলছে সেটি হচ্ছে মাত্র তারা তফসিল ঘোষণা করেছে, যদি কোথাও কোনো রকমের ঝামেলা থাকে সেটি আসলে সংস্কার করার কিংবা পরিবর্তন করার যথেষ্ট সময় রয়েছে এবং সেই সময়টিকে মাথায় রেখে তারা আসলে শিক্ষার্থীদেরকে আপাতত সন্তুষ্ট থাকতে বলেছেন এবং তারা বলছেন যে যেহেতু হাতে এখন অনেক দিন পর্যন্ত সময় আছে, সঙ্গত কারণে যে সমস্ত মীমাংসিত বিষয় রয়েছে সেগুলো মীমাংসা করার ব্যবস্থা তারা নেবেন। কিন্তু শিক্ষার্থীরা তারা বলছেন যে আসলে একেবারে একতরফাভাবে একটি তফসিল ঘোষণা করা হয়েছে যেটি তারা কোনোভাবে মানতে নারাজ। আপনি জানেন যে 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1970 সালে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে পরবর্তীতে 1982, 84 এবং সর্বশেষ 1990 সালে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 36 বছর পর আগামী 12 অক্টোবর যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর শিক্ষার্থীরা চান সেটি আসলে সবার মতামতের ভিত্তিতে সবার সঙ্গে পরামর্শ করে সেটি যাতে নির্বাচনটি অনুষ্ঠিত করা যায়, তাহলে দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল সেটি তারা পূরণ করতে পারবেন। এ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে চাকসুর তফসিল ঘোষণা নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান রিটন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে। তবে এর মধ্যেই অনেকে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শিক্ষার্থীরা বলছেন, একদিকে যেমন ডোপ টেস্টের সময় পরিচয় নিশ্চিতের কোনো ব্যবস্থা নেই, অন্যদিকে রক্ত পরীক্ষার মাধ্যমে ডোপ টেস্ট না হওয়ায় সহজেই প্রক্সি দেওয়া সম্ভব। 3 দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনে বেশ গুরুত্ব পাচ্ছে ডোপ টেস্ট। বৃহস্পতিবার সকাল থেকে সম্ভাব্য প্রার্থীরা আসতে শুরু করেন ডোপ টেস্ট করতে। তবে এই প্রক্রিয়া নিয়ে উঠেছে নানা অভিযোগ। অনেকে বলছেন ডোপ টেস্টে যে কেউ প্রক্সি দিতে পারেন, চাইলেই সহজে নমুনাও পরিবর্তন করা যায়। এটা তো প্রফেশনাল ডোপ টেস্ট হচ্ছে। আমার যদি সমস্যা থাকে আমি আরেকজন নিয়ে এসে তার স্যাম্পলটা নিয়ে যদি আমি এখানে জমা দিয়ে দিই, কোনো এখানে ব্যারিয়ার ছিল না, কেউ ছিল না। আমি একটা ফর্ম ফিল আপ করলাম, তারপরে আমি একটা কাগজ নিয়ে চলে আসলাম। উনি বললো যে আপনি এসে স্যাম্পলটা জমা দেন। তার মানে এই কাজটা অন্য কেউ করতে পারতো। আমি শাহাদাত কিনা, আমার আইডি কার্ড চেক করা থেকে শুরু করে জিজ্ঞাসাবাদ কোনো কিছুই করা হয়নি। খুবই লেম একটা ব্যাপার লাগতেছে যে মানে ইউরিন দিয়ে তারপরে আপনার ডোপ টেস্ট করানোটা, এটা খুব সহজেই এটাকে ফাঁকি দেওয়া যায়। তবে এমন অভিযোগের ভিত্তি দেখছেন না দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। এই যে সব লিস্ট আছে এখানে, ওই যে ঘরে দেখেন না, সব আছে। আমরা স্লিপ দেখছি, ব্যাংকের স্লিপ, ওই কাগজ দিয়ে তারপর একটা করে সিল দেওয়া হচ্ছে, চলে আসতেছে এখানে, ওখান থেকে পট নিচ্ছে, বাথরুমে ঢুকছে। এই তো
এরই তো আর কোনো ব্যতিক্রম নাই। এদিকে প্রার্থীরা যে ধরনের ডোপ টেস্ট চাইছেন তা ব্যয়বহুল জানিয়ে কর্তৃপক্ষ বলছে সীমাবদ্ধতার মধ্যেও স্বচ্ছতার সঙ্গে কাজ করা হচ্ছে। যদি আপনি সমস্ত ক্রাইটেরিয়া নিতে যান তাহলে এখানে একটা সময়েরও ব্যাপার, হিউজ পরিমাণ অর্থেরও বিষয়। আমরা মোটা দাগে যে বিষয়গুলো আমাদের জন্য প্রয়োজনীয় মনে করেছি, আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আমরা ডোপ টেস্ট করছি। সব ঠিক থাকলে তফসিল অনুযায়ী রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর। এতে ভোট দেবেন প্রায় 25,000 শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগী। এতে কেউ মারা না গেলেও প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত পরীক্ষার কিট, আর বেসরকারি ল্যাবে চিকুনগুনিয়া শনাক্তের পরীক্ষা ব্যয়বহুল হওয়ায় উৎকণ্ঠায় রোগী ও তাদের স্বজনরা। এদিকে সরকারি হাসপাতালে চিকুনগুনিয়া পরীক্ষার কিট সরবরাহ বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গেল ৮ মাসে চট্টগ্রামে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ২৫০০। প্রতিনিয়তই বাড়ছে রোগী। তবে রোগ নির্ণয়ে সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত পরীক্ষার কিট। বেসরকারি ল্যাবে চিকুনগুনিয়ার পরীক্ষার মূল্য ৪,৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ। কিন্তু দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত রোগীদের পক্ষে এত টাকা দিয়ে পরীক্ষা করানো কষ্টসাধ্য। এতে উৎকণ্ঠায় রোগী ও তাদের স্বজনরা। চিকুনগুনিয়ার যে কিটটা আমরা বাইরে থেকে আনতে হচ্ছে, মেডিকেল আমাদের পর্যাপ্ত পরিমাণ নেই। আমরা বাইরে থেকে আনতে হয় অনেক দাম দিয়ে, সেখানে মেডিকেল থাকলে আমাদের একটু সুবিধা হয়। সরকারি হাসপাতালে চিকুনগুনিয়া রোগ নির্ণয়ের কিটের স্বল্পতা রয়েছে। আগের সরবরাহ করা কিট দিয়েই স্বল্প পরিসরে চলছে রোগ নির্ণয়। ডেঙ্গু প্লাস চিকুনগুনিয়ার একটা কমিটি আছে, আমরা ওনাদেরকে ইনফোর্স করতেছি যাতে এই সংকটটা যদি হয়ে যায় তাহলে আমরা যাতে এটা খুব দ্রুত সমাধান করতে পারি। স্টক হোল্ডার সাথে কথা বলে আই থিঙ্ক এটা আমরা রিকভার করতে পারবো ইনশাল্লাহ। বর্ষার শেষে চিকুনগুনিয়ার বিস্তার বেশি দেখা যায়। শিগগিরই পর্যাপ্ত কিট সরবরাহের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকুনগুনিয়াকে যাতে আমরা ডায়াগনোস করতে পারি, আমাদের কোভিডের আরটিপিসিআর, কোভিডের রেপিডেন্টের টেস্ট, ভিন্ন পরীক্ষার পাশাপাশি যাতে চিকুনগুনিয়া টেস্টও অ্যাভেলেবেল করা যায়, আমি এটা আমাদের সরকার ঊর্ধ্বতন মহাশয়ের কথা বলে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। আগস্টের 3 সপ্তাহেই চট্টগ্রামে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১,৩০৫ জন। আক্রান্তদের প্রচুর তরল পান করা এবং পরিমিত বিশ্রাম নেয়ার পরামর্শ চিকিৎসকদের। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বৃষ্টি শেষে বাড়তে পারে ডেঙ্গু। আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর নিয়ে বিশেষভাবে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। ২০২৪ সালে এই ৩ মাসে আগের ৮ মাসের চেয়ে আক্রান্তের সংখ্যা ৬ গুণ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার জন্মস্থান ধ্বংসের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঢাকার ২ সিটি কর্পোরেশন বলছে, মশক নিধনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এবছর আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০,০০০, মারা গেছেন শতাধিক। তবে কীটতত্ত্ববিদেরা বলছেন, এখনও ডেঙ্গুর মূল ঢেউ শুরুই হয়নি। গত কয়েক বছরের তথ্য বলছে, পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয় সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে। বৃষ্টির মৌসুম শেষে বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এজন্য আগামী ৩ মাস নিয়ে পরিকল্পনা সাজিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের গত 6 মাসের একটা রিপোর্ট আমরা প্রকাশ করেছি। সেখানে কিছু স্যাটিসফ্যাক্টরি, কিছু খুবই স্যাটিসফ্যাক্টরি না। ইনোভেটিভ কাজ আমরা করব, কমিউনিটিকে আমরা ইনভলভ করব, ক্যাম্পেইনটা আমরা একটু বাড়াবো। সেগুলো আমরা করব যেন এর সামনে যেই বড় ঝুঁকির যে 3 মাস সামনে আছে সেটা যেন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। মশক নিধনের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বলছে, বাড়ির ভেতর জন্মানো মশা নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতন হতে হবে। প্রয়োজনীয় সহায়তা দেবে নগর কর্তৃপক্ষ। আমরা তো বাসার ভিতরে রিচ করতে পারি না, হ্যাঁ, আমরা ছাদ বাগানগুলো দেখি, ছাদ বাগানগুলো আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। এখনও মামলা করা হচ্ছে খুব স্পেসিফিক আকারে। প্রতিটা জনে জনে যারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ডেঙ্গু কমাতে মশার উৎপত্তিস্থল ধ্বংসে বেশি জোর দিতে বলছেন কীটতত্ত্ববিদেরা। কর্মীদের মৌসুম ভেদে পরিকল্পনা নিয়ে প্রশিক্ষণের পরামর্শও তাদের। ফগিং খুব বেশি কার্যকরী পদ্ধতি না, সেখানে লার্ভিসাইড প্রয়োগ করা অথবা আইজিআর, ইনসেক্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করা খুবই প্রয়োজন এবং সোর্স রিডাকশন করা প্রয়োজন। মশক নিয়ন্ত্রণে যদি আমরা সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে পারি, তখনই মশা নিয়ন্ত্রণ হবে। গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হন প্রায় ১৩,০০০ মানুষ। আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ৩ মাসে এ সংখ্যা ছিল ৭৮,০০০-এর বেশি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাটডাউন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে চুয়েট ক্যাম্পাসে সব ধরনের ক্লাস পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকে। শিক্ষার্থীরা জানান, শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলায় অনেকে আহত হন। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কয়েক দফা দাবিতে কর্মসূচি পালন করেন তারা। একই ঘটনায় ক্লাস পরীক্ষা বর্জন করেছে রুয়েট শিক্ষার্থীরা। পুলিশি হামলার বিচার নিশ্চিত করার পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা। রুয়েট শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আধা ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। এদিকে কুয়েটে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। গতকালকে কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভার্সিটিতে আমাদের সব ক্লাস ল্যাব সবকিছু বর্জন করে এবং কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছি। আজকে আমরা আমাদের ক্যাম্পাসটা সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি এবং শান্তিপূর্ণ আন্দোলন আমরা অব্যাহত রেখেছি। আমরা এখানে কৃষিবিদ এবং প্রকৌশলীদের সাথে সংহতি জানিয়ে আমরা রাজপথে এসেছি। বরিশাল নার্সিং কলেজের 3 শিক্ষকের অপসারণ সহ 2 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে পঞ্চম দিনের মতো কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকাল 11:30টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে 3 শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে গত 6 মে বহিরাগতদের এনে হামলা চালানো হয়। এতে কলেজের 3 শিক্ষকেরও মদত ছিল। হামলাকারীদের পাশাপাশি অভিযুক্ত 3 শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন না হওয়ায় 24 আগস্ট থেকে ফের আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধরা। দ্রুত অভিযুক্ত শিক্ষকদের অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। অভিযুক্ত 3 শিক্ষক যাতে বহিষ্কৃত হয় সেটা সুনিশ্চিত করার জন্য আমরা 7 দিনের কর্মদিবস দিয়েছি। অভিযুক্ত 3 শিক্ষক আমাদের গায়ে হাত তুলে এবং তাদের মারধর করে, এর কারণে আমরা তাদেরকে বহিষ্কার করতে চাই। সিলেট সীমান্তে বেড়েছে চোরাচালান। 6 মাসে অন্তত 200 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে স্থানীয় বাজার ছেয়ে গেছে ভারতীয় পণ্যে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় শিল্প ও ব্যবসায়ীরা। প্রশাসনের দাবি, চোরাচালান ঠেকাতে সীমান্তে বিজিবির টহল জোরদার হচ্ছে। সিলেটের সীমান্ত এলাকাগুলো এখন চোরাচালানিদের হটস্পট হয়ে উঠেছে। রাতের অন্ধকারে মাদক, চিনি, কাপড়, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য সামগ্রী আনা নেওয়া করা হচ্ছে। বিজিবির চোখ ফাঁকি দিতে কৌশল বদলেছে চোরাকারবারিরা। গত 9 আগস্ট অবৈধ পণ্য জব্দ করতে গিয়ে চোরাকারবারিদের নৌকার ধাক্কায় ইছামতি নদীতে ডুবে প্রাণ হারান বিজিবি সদস্য মোহাম্মদ মাসুম বিল্লাহ। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের পণ্যে ছেয়ে গেছে স্থানীয় বাজার, ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য। নিম্নমানের প্রোডাক্টগুলো কিন্তু কিনে কিন্তু কাস্টমাররা, আমরা ভোক্তারা কিন্তু প্রতারিত হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, লোকাল যে প্রোডাকশন হচ্ছে সেই ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য আমি মনে করি যে আমাদের এই ব্যাপারে একটু সচেতন বা আরও বেশি নজরদারি বাড়ানো উচিত। প্রশাসনের তথ্য মতে 2024 সালে প্রায় 200 কোটি টাকার পণ্য জব্দ করা হয়, আর চলতি বছরের প্রথম 6 মাসেই 200 কোটি টাকার উপরে অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। এর মধ্যে শুধু জৈন্তাপুর থানার হরিপুর থেকেই প্রায় 17 কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। চোরাই পণ্য তো এটা 200 বছরের ঐতিহ্য ভাই। আসে পুলিশ কাজ করতেছে, সেনাবাহিনী কাজ করতেছে, বিজিবি কাজ করতেছে, দফায় দফায় মামলা হচ্ছে। এদিকে চোরাচালানকে শূন্যের কোটায় নিয়ে আসতে আগের চেয়ে সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে বলে জানালেন বিজিবির এই কর্মকর্তা। আমরা চেষ্টা করি যে ট্রাস্টেড সোর্স তৈরি করার জন্য, সেটাও একটা কায়দা যে একাধিক ট্রাস্টেড সোর্স আমরা তৈরি করবো, যে আমাদের ব্যক্তিগত অ্যাডভান্টেজ নেবে না, সঠিক তথ্যটা দিবে। তো অনেকেই আমরা আস্তে আস্তে মোটিভেশন করি, কিছু লোক ভালো হয়ে যাচ্ছে, এই চেষ্টা আমাদের অব্যাহত আছে। এবং যেই লোকগুলো ভালো হচ্ছে তারাই কিন্তু পরবর্তীতে আমাদেরকে তথ্য দিচ্ছে, বিকজ সে জানে যে কোন রুট দিয়ে সে একসময় এই মালামাল আনত। চোরাচালান বন্ধে সীমান্তে টহল আরও জোরদার করতে পুলিশ, বিজিবি ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতির চেষ্টার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তেঁতুলিয়ার ভজনপুর শাখায় ডাকাতির সরঞ্জাম সহ তাকে আটক করা হয়। পুলিশ জানায়, রাতের খাবারের জন্য ব্যাংকের বাইরে যান নৈশ প্রহরী। কিছুক্ষণ পর ব্যাংকের ভেতরে শব্দ ও লাইটের আলো দেখতে পেয়ে ব্যাংকের ম্যানেজার সহ পুলিশকে খবর দেন।
পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে ঢুকে ওই তরুণকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খাগড়াছড়ি রামগড়ে নিজ বাড়িতে মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ফেনীর ছাগলনাইয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একথা জানান খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েল। তিনি জানান, 20 আগস্ট বুধবার রাতে জমি সংক্রান্ত আর্থিক দেনা পাওনা নিয়ে দাদি আমিনা বেগম ও ফুপু রাহেনা আক্তারের সাথে বাকবিতণ্ড হয় সাইফুলের। পরে রাতে তারা ঘুমিয়ে পড়লে দা দিয়ে কুপিয়ে তাদের হত্যা করে সাইফুল। পরে এই ঘটনায় নিহত রাহেনা আক্তারের ছেলে হাসান বাদী হয়ে রামগড় থানায় একটি হত্যা মামলা করলে অভিযানে নামে পুলিশ। পরে ফেনীর ছাগলনাইয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। জমিজমা ও টাকা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করে সে। আমরা গত 5 দিনে অভিযান পরিচালনা করে তারে আমরা অ্যারেস্ট করেছি এবং সে স্বীকার করেছে যে এই জায়গা জমি এবং আর্থিক যে ঝামেলা পারিবারিক, এই কারণে সে তার আপন দাদি এবং ফুফুকে জবাই করে হত্যা করেছে। ফেনী সদর উপজেলায় নিখোঁজের 12 ঘণ্টা পর পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে শোভা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে রাসেল নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার রাত 12টার দিকে সদর উপজেলার মাথিয়ারা সোনালী ব্রিকফিল্ড থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু শোভা। পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত 11:30টার দিকে সোনালী ব্রিক্সের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের পাশে শিশুটির জামা দেখতে পান স্থানীয়রা। পরে সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ব্রিকফিল্ডে কর্মরত রাসেল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছেন কাটাখালী থানার পুলিশের এসআই ওয়ারিস আলী। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে কাটাখালী থানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে নিজ নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করছিলেন ওয়ারিস আলী। এ সময় হঠাৎ দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস। লক্ষ্মীপুরে 17 মামলার আসামি আওয়ামী লীগ নেতা শাহজালাল মোল্লাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রাতে সদর উপজেলার করাতিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহজালাল মোল্লা সদর উপজেলার চর রমণীমোহনের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, সদর উপজেলার রমণীমোহন ও চরাঞ্চলে জমি দখল, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন শাহজালাল মোল্লা। এছাড়া শাহজালাল মোল্লার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। 5 আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন শাহজালাল মোল্লা। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা করাতিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে হস্তান্তর করা হয় সদর থানায়। আশুলিয়ার একটি বহুতল ভবনের 4 তলায় একটি বাসায় অভিযান চালিয়ে 4 লাখ টাকা জাল নোট সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আশুলিয়া থানার আমবাগান এলাকায় মিজানুর রহমানের বহুতল ভবনে অভিযান চালানো হয়। এ সময় 4র্থ তলার একটি ফ্ল্যাট থেকে জাল টাকা ব্যবসায়ী সানজিদা আক্তার ও সাদ্দাম হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 1000 টাকা 400টি জাল নোট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। যশোরে 36টি স্বর্ণের বারসহ 3 জনকে আটক করেছে বিজিবি। সকালে আলাদা অভিযানে সদরের কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় 7,90,00,000 টাকা। বিজিবি জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম সাজিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 2টি স্বর্ণের বার ও একটি মোবাইল জব্দ করা হয়। পরে সকাল 9টার দিকে তারাগঞ্জ বাজারে অভিযানে জাহিদ হোসেন ও সুজন কুমার বাপ্পি আটক হন।
তাদের কাছ থেকে 34টি স্বর্ণের বার জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে জমা দিয়েছে বিজিবি। মাছের প্রজননের স্বার্থে সুন্দরবনে মাছ ধরা ও পর্যটনে 3 মাসের নিষেধাজ্ঞা চলছে। আর্থিক সংকটে পড়েছেন জেলে, বনজীবী ও পর্যটনের সাথে সংশ্লিষ্টরা। বিকল্প কর্মসংস্থান না থাকায় অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে অন্তত 1 লাখ মানুষ। জেলে পরিবারকে সরকারি সহায়তা বাড়ানো ও সীমিত আকারে পর্যটন চালু রাখার দাবি সংশ্লিষ্টদের। সুন্দরবনের নদী ও খালে মাছ এবং বন্যপ্রাণীদের প্রজনন সুরক্ষায় 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে জেলে বাওয়ালিদের প্রবেশ নিষিদ্ধ থাকে। পর্যটনও বন্ধ থাকায় বেকার থাকেন সংশ্লিষ্টরা। সুন্দরবনের মাছ, কাঁকড়া আর মধুই বনজীবীদের রোজগারের একমাত্র পথ। তাই নিষেধাজ্ঞার 3 মাসে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় তারা। গ্রাম অঞ্চলে অনেকে এর উপরে জীবিকা নির্বাহ করে নৌকার মাধ্যমে, যে তাদের মূল উৎস হয়ে গেছে যে এই নৌকার মাধ্যমে ঘুরে দেখানো। তার উপরে এখানে মাছ ধরে অনেকে তাদের জীবিকা নির্বাহ করে। 3 মাসে 2 দফায় 56 কেজি করে চাল পান কার্ডধারী জেলেরা। তবে বেশিরভাগ বনজীবী তালিকার বাইরে থাকেন বলে অভিযোগ স্থানীয়দের। বিকল্প কর্মসংস্থান ও সরকারি সহায়তা বাড়ানোর দাবি তাদের। পর্যটক বাইরে থেকে আসে, তাদের মুখে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাইরে থেকে তারা এসে তারাও অনেক হয়রানি হচ্ছে। এবছর আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা সরকারের কাছে আবেদন করব এই বন্ধের সময়টা যত কমানো যায়। প্রশাসন বলছে জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে 3 মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকে। জেলে ও বাওয়ালিদের জন্য বরাদ্দ বাড়ানোর আশ্বাস ইউএনওর। বিভিন্নভাবে তাদেরকে প্রণোদনার আওতায় আনা যায়। এই জন্য যারা সমুদ্রগামী জেলে তাদেরকে আমরা 77 কেজি করে চাল দিয়েছি সরকারের মাধ্যমে, সরকারের পক্ষ থেকে। এবং যারা যাতে এই সহযোগিতার আওতা আরও বৃদ্ধি পায় এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এ পর্যন্ত আশাশুনি ও শ্যামনগরের 23,534 জন জেলে ও বাওয়ালি সরকারি প্রণোদনা পেয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট জুলাইয়ে চালুর কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। দ্বিতীয় দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। অক্টোবরের মাঝামাঝি আংশিকভাবে ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তবে কবে পুরোপুরি চালু হবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংস্থাটি। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানের বিমানবন্দরটি ঘিরে অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর থেকে জুলাইয়ে ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালুর চেষ্টা চলছে। অক্টোবরে ফ্লাইট চালুর লক্ষ্যে বিমানবন্দরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাগরের মাঝ বরাবর চলে গেছে অ্যাপ্রোচ লাইটিং ব্রিজ। লাইটিংয়ের কাজও প্রায় শেষ। 10,700 ফুট দীর্ঘ রানওয়ের 1,700 ফুট অংশ থাকবে পানির উপরে। সাগরের লোনা জলের উপর নির্মিত 2,200 ফুট অ্যাপ্রোচ লাইটিং ব্রিজ উড়োজাহাজকে অবতরণের পথ দেখাবে। পুরো প্রকল্পের ব্যয় 1,794 কোটি টাকা। শতাংশ অনুসারে আমি যাব না, শতাংশের অনেক হিসাবের ব্যাপার থাকতে পারে, বাট বলতে পারি যে আংশিকভাবে কাজ চালানোর জন্য অক্টোবর মাঝামাঝি সময় হয়তো আমরা ইনশাল্লাহ রেডি হয়ে যাব। এদিকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটনের বিকাশ ও ভালো বাণিজ্যের আশা স্থানীয়দের। নিঃসন্দেহে বাংলাদেশের ইকোনমি এবং কক্সবাজারের যে লোকাল কালচার আছে সেগুলোকে পৃথিবীর কাছে তুলে ধরবে আর ইকোনমিক আরও বেশি ইমপ্রুভ করাবে, গ্রোথ বাড়াবে। বিভিন্ন সীমাবদ্ধতা আছে পর্যটনের, এটাও আমরা কাটায় উঠতে পারবো এবং আমি একজন কক্সবাজারের মানুষ হিসাবে সত্যি গর্বিত এটার ব্যাপারে এবং আমি চাই সরাসরি তাড়াতাড়ি এটা কার্যকর হোক। এই বিমানবন্দরে বোয়িং 777 এর মতো উড়োজাহাজও উড্ডয়ন ও অবতরণ করবে। ভৌগোলিক দিক থেকে দেশের গুরুত্বপূর্ণ এই জেলার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। বিশ্লেষকদের মতে আকাশপথে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের এটি হয়ে উঠবে একটি শক্তিশালী সেতুবন্ধন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এই ছিল সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।